অতিবৃষ্টিতে চট্টগ্রাম ও খুলনা শহরে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, উপকূলে ভারী বৃষ্টিপাতের শঙ্কায় সতর্কতা। ৭০ অনুচ্ছেদ ও সংসদে নারী আসন বিষয়ে ঐকমত্য রাজনৈতিক দলগুলোর, বৈঠকে যায়নি জামায়াত। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের রেকর্ড, পরিচালনার সিদ্ধান্ত বাতিল না হলে বন্দর অচলের হুঁশিয়ারি। এক যুগেও শেষ হয়নি খুলনার ৩ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ, ব্যয় বেড়েছে ৩ গুণ। আসসালামু আলাইকুম, মোহসেনার শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ভারী বর্ষণে খুলনা মহানগরীর অধিকাংশ সড়ক তলিয়ে গেছে। অলিগলিগুলো ছাড়াও প্রধান প্রধান সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, ফলে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। ভারী বর্ষণ ও উজানের ঢলে তলিয়ে গেছে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিস্তীর্ণ এলাকা। উপকূলে হালকা থেকে ভারী বৃষ্টিপাতের শঙ্কার কথা জানিয়ে নদী বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। বৃষ্টির পানিতে থই থই করছে খুলনা নগরীর অলিগলি প্রধান প্রধান সড়ক। তলিয়ে গেছে নিচু এলাকার বাড়িঘর, দোকানপাট। অধিকাংশ সড়কে হাঁটু পানি জমেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘন্টায় খুলনায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে রয়্যাল মোড়, বাইতিপাড়া, খানজাহান আলী সড়ক, শামসুর রহমান রোড সহ নিম্নাঞ্চল। রাস্তাঘাট তলিয়ে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মঙ্গলবার ভোররাত পর্যন্ত ভারী বৃষ্টিতে নিম্নাঞ্চল তলিয়ে গেছে। পানির স্রোতে আশেপাশে ডুবে থাকা অনেক বাড়িঘর, গাছপালা ভেঙে পড়েছে। পানি ছুঁয়েছে ধুমঘাট ব্রিজের উপরিভাগ। ফলে মিরসরাই পৌরসভার বাজার ও বারৈয়ারহাট পৌরসভা বাজার সহ বেশ কয়েকটি স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বঙ্গোপসাগরে মাঝারি মৌসুমী বায়ু অবস্থান করায় পটুয়াখালীর কলাপাড়ার বেশ কয়েকটি স্থানে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। টানা বৃষ্টিতে জনদুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে আগামী ২৪ ঘন্টা ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। সংবিধানের ৭০ অনুচ্ছেদ ও সংসদে নারী আসনের বিষয়ে রাষ্ট্র সংস্কারের দ্বিতীয় পর্যায়ের বৈঠকে ঐকমত্যে পৌঁছল রাজনৈতিক দলগুলো। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাষ্ট্র সংস্কারের সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় ধাপের বৈঠকের বিরতিতে এসব কথা জানান দলগুলোর নেতারা। বৈঠকে অন্য রাজনৈতিক দলগুলো যোগ দিলেও যোগ দেয়নি জামায়াত ইসলামী। জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের জানিয়েছেন, ঐকমত্য কমিশনের বৈঠকে যোগ না দেওয়া প্রসঙ্গে আগামীকাল আনুষ্ঠানিকভাবে জানাবে জামায়াত। বৈঠকের শুরুতে রাখা বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সব বিষয়ে হয়তো একমত হওয়া সম্ভব নয়, তবে জাতীয় স্বার্থে সবাইকে কিছুটা ছাড় দেওয়ার আহ্বানও জানান তিনি। একই সাথে আগামী মাসে জাতীয় ঐকমত্য সনদ তৈরির আশাবাদও জানান আলী রিয়াজ। জাতীয় সব বিষয়ে হয়তো আমরা একমত হব না, কিন্তু তারপরেও আমাদের লক্ষ্য হচ্ছে জাতি এবং রাষ্ট্রের স্বার্থে যেন আমরা খানিকটা হলেও ছাড় দিয়ে এক জায়গায় আসতে পারি। কিছু জনগুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত স্থায়ী কমিটিগুলোর সভাপতির পদ বিরোধী দলের মধ্যে আসনের সংখ্যা অনুপাতে বিরোধী দলের প্রাপ্ত হবে, এই হিসেবে মোটামুটি সবাই একমত হয়েছে। নারী আসন নিয়ে আলোচনা করছি, তা নারী আসনের বিষয়ে এইটুকু হয়েছে যে ১০০ নারী আসন, বর্তমানে ৩০০ আসনের সাথে আরও ১০০ নারী আসন স্থায়ীভাবে সংসদে সংবিধানে সংরক্ষণ করা হবে নারীদের জন্য। সেই বিষয়ে সবাই মোটামুটি একমত। নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, গুলি করে বোমা ফাটিয়ে ভয়ভীতি দেখিয়ে ন্যায় বিচার থেকে ট্রাইব্যুনালকে দূরে সরানো যাবে না। আজ ট্রাইব্যুনাল ২-এর চেয়ারম্যান সহ ৩ বিচারপতিকে দেয়া এক সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে এই সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্বর্ধনা অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল বলেন, ট্রাইব্যুনালের বিচার আন্তর্জাতিক মানদণ্ড মেনে করা হবে, যেন ন্যায় বিচার নিশ্চিত
নিশ্চিত হয়। দিনের ভোট আর যেন কেউ রাতে করার সাহস না পায়, সেজন্যই ন্যায় বিচার নিশ্চিত করা জরুরি বলেও উল্লেখ করেন তিনি। এর আগে গত ৮ মে ট্রাইব্যুনাল ২ পুনর্গঠন করা হয়। এখানে এসেছি আমার বিগত ১৭ বছরে বাংলাদেশের মানুষের উপর ঘটে যাওয়া সমস্ত রকম অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে ন্যায় বিচারের যেমন প্রত্যাশা, অ্যাট দি সেম টাইম এই ন্যায় বিচার প্রতিষ্ঠায় কোনো প্রশ্নবোধক চিহ্ন যাতে না থাকে, আন্তর্জাতিক মানদণ্ডে যাতে ন্যায় বিচারটা করা হয় সেটাও নিশ্চিত করা, এটা আমাদের কাছে ট্রাইব্যুনালের কাছে, আপনাদের কাছে প্রত্যাশা। কোনো ধরনের হুমকি, নিরাপত্তার সংকটে তারা ভীত নন, তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। কোনো রকমের সন্ত্রাস তৈরি করে অথবা ভয়ভীতি দেখিয়ে এই ন্যায় বিচারকে বন্ধ করা যাবে না। তারা কেবলমাত্র আইন এবং আল্লাহ তাআলার প্রতি আস্থাশীল, সুতরাং তাদেরকে এই রাস্তার থেকে ভয়ভীতি দেখিয়ে কখনোই সরানো যাবে না, সেই অঙ্গীকার তারা ব্যক্ত করেছে। ইরান ইসরায়েল যুদ্ধের ফলে বাণিজ্য সংকটের বিষয় সরকার পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আপাতত বাড়ছে না জ্বালানি তেলের দামও। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে এসব বলেন তিনি। এলএনজি তেল, সার এখন পর্যন্ত আগের দামেই আমদানি করা হচ্ছে, তবে বিকল্প নিয়েও ভাবা হচ্ছে বলে জানান উপদেষ্টা। রিপোর্ট করছেন রকনউদ্দিন। ইরান ইসরায়েল যুদ্ধের আঁচ যেন লাগতে শুরু করেছে গোটা বিশ্বে। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন গড়ে বৈশ্বিক সরবরাহের প্রায় 20% অর্থাৎ প্রায় 21 মিলিয়ন ব্যারেল তেল পরিবহন হয়। যুদ্ধের ফলে এই প্রণালী বন্ধ হলে বা বিশ্বের অন্যতম বৃহৎ ইরানের প্রাকৃতিক গ্যাস উৎপাদন কেন্দ্রে হামলা হলে অর্থনীতি ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় গভীর প্রভাব পড়ার শঙ্কা আছে বিশ্লেষকদের। বাড়তে পারে জ্বালানির দামও। এসব প্রভাবের বাইরে নয় বাংলাদেশও। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন ছিল অর্থ উপদেষ্টার কাছে। ইমিডিয়েটলি কিছুটা বেড়েছে, বাট এখন আমাদের যেগুলো আমরা অলরেডি অর্ডার প্লেস করেছি ওটা আমরা অবজার্ভ করছি যে এই যে গ্যাস প্রাইস বা এলএনজি প্রাইস যদি বেড়ে যায় এটা উইল টেক কেয়ার হবে। আজকে যেটা দিলাম ওটা ওল্ড প্রাইসে ওরা কোট করেছে, ভাগ্য ভালো যে ওই প্রাইসে আমরা পাবো আপাতত, বাট আমরা অবজার্ভ করছি যুদ্ধটা। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে 612 কোটি 54 লাখ টাকায় স্পট মার্কেট হতে এক কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন দেয়া হয়। যুদ্ধ চলতে থাকলে বিকল্প ভাবার বিষয়েও কাজ চলছে বলে জানান অর্থ উপদেষ্টা। বিকল্প চিন্তা যে এনার্জি মিনিস্ট্রিটা করছে ডেফিনেটলি আমরা তো এলএনজির উপর ডিপেন্ড করি বেশি, এবং ইভেন শুধু যুদ্ধ তো শুধু এনার্জি প্রাইস না, আমার সার যেগুলো আসবে আপনি জানেন বেশিরভাগ জাহাজ আসে কোন দিক থেকে, যে হরমুজ প্রণালী আসে সেটা এফেক্ট করতে পারে। আমার মনে হয় এই জিনিসটা বেশি দিন চলবে না। এখন পর্যন্ত দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর চিন্তা নেই বলেও জানান অর্থ উপদেষ্টা। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রাম বন্দর বিগত 1 বছরে রেকর্ড সংখ্যক কন্টেইনার হ্যান্ডেলিং করেছে, যা বিগত অর্থ বছরের চাইতে 4.63% বেশি। চলতি অর্থ বছরের শেষ দিন অর্থাৎ আগামী 30 জুন চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিং নতুন মাইল ফলক স্পর্শ করবে বলে আশা করছে বন্দর কর্তৃপক্ষ। গত বছর নানা প্রতিকূলতার মধ্যে ছিল বন্দর কার্যক্রম। জুলাই গণ অভ্যুত্থান, দীর্ঘমেয়াদী বন্যা, কাস্টমসে কলম বিরতি ও পরিবহন ধর্মঘট মিলিয়ে প্রায় 2 মাস ব্যাহত হয় বন্দরের কাজ। এসবের পরও অর্থ বছরে 15 দিন হাতে থাকতেই কন্টেইনার হ্যান্ডেলিংয়ের পরিমাণ দাঁড়িয়েছে 31,71,779টি ইউএস। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন, ঈদের ছুটিতে পরিবহন কম হওয়ায় বন্দরে কন্টেইনার কিছুটা চাপ ছিল, তবে তা 30 জুনের মধ্যে কাটিয়ে উঠবে। এদিকে চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগের সরকারি সিদ্ধান্ত বাতিল না হলে বন্দর অচল হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। সকালে নগরীর জামাল খানের একটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এই হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিভাগীয় শ্রমিক দলের সভাপতি AM নাজিমুদ্দিন। এতে বক্তারা অভিযোগ করেন, বন্দরের নিজস্ব অর্থায়নে তৈরি
বিসিটি সফলভাবে চলে আসলেও সরকার টার্মিনালটি পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। অপরদিকে রাখাইন করিডর তৈরির উদ্যোগও দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য হুমকি হতে পারে। তাই সরকারকে এসব উদ্যোগ থেকে সরে আসার আহ্বান জানান তারা। দাম কমাতে দেশের পোল্ট্রি খাতের খামারিরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সরকার সজাগ রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সকালে সাভারে বিসিএস লাইভস্টক একাডেমিতে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতাধীন নবনির্মিত ডরমেটরি হোয়াইট হল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় উপদেষ্টা দেশের মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। পরে উপদেষ্টা সাভারে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে পরিদর্শন করেন। খুলনার ৩ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন কাজ শেষ হয়নি গত ১২ বছরেও, অথচ ৩ দফায় প্রকল্প ব্যয় বৃদ্ধি পেয়ে হয়েছে ২৫৪ কোটি টাকা। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ বলছে এটা খুলনার দুঃখ। খুলনার শেখ বাড়ির পছন্দের ঠিকাদার মাহবুব ব্রাদার্সকে এই কাজ দেওয়া হয়েছিল। এক যুগ ধরে বেহাল এই সড়কে যানবাহন চলাচলে প্রাণহানিও ঘটছে। আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনা থেকে মোহাম্মদ আবু তোয়েবের পাঠানো রিপোর্ট। ১২ বছরেও শেষ হয়নি খুলনার শিপইয়ার্ড রূপসা সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন কাজ। ৩ দফায় প্রকল্প ব্যয় বৃদ্ধি করে বর্তমানে প্রকল্প ব্যয় ২৫৪ কোটি টাকা। ঠিকাদার খুলনা শেখবাড়ির আস্থাভাজন হওয়ায় মাহবুব ব্রাদার্স লিমিটেডকে ৯৭ কোটি টাকার নিউ মার্কেট বিপণী বিতান নির্মাণের কাজও দেওয়া হয়েছিল। তারও কোনো অগ্রগতি নেই। শেখবাড়ির আশীর্বাদ পুষ্ট ঠিকাদার হওয়ায় কেডিএ তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারেনি। ফলে এই সড়কে যানবাহন প্রায়ই দুর্ঘটনায় পড়ে। দপ্তর আর এক দপ্তরকে দোষারোপ করার মধ্য দিয়ে এই যে রাস্তার কাজ সম্পন্ন হচ্ছে না এবং মানুষের ভোগান্তির জায়গায় রয়ে গেছে, বরং দিন দিন যত যাচ্ছে তত ভোগান্তি বাড়ছে। শুধুমাত্র জনক ভোগান্তি বাড়ছে তাই নয়, এই এলাকার ব্যবসা বাণিজ্য, যানবাহন চলাচল এবং অর্থনীতির উপর একটা মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে। সড়কের ভোগান্তি নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ রয়েছে। মানববন্ধন, স্মারকলিপি প্রদান করেও কোনো সুরাহা হয়নি। ২৫৪ কোটি টাকা ৩ কিলোমিটার রাস্তার জন্য ব্যয়, এটি বাংলাদেশে একটা অসম্ভব কাজ। এই রাস্তাটি খুলনা শহরের প্রবেশদ্বারের অন্যতম একটি বিষয়। কাজকাম হচ্ছে না, লক্ষণ খুব খারাপ। চলাচল এক হিসেবে বন্ধ হয়ে যায় বৃষ্টি বাদল হইলে। মানে দুই সাইডের গাড়ি চলাচল করতেছে, সেই নিয়ে রিসেন্টলি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গেছে একজন। খুলনাবাসীর দুঃখ হিসাবে পরিচিত এবং খুলনার বিভিন্ন সংগঠন এই শিপইয়ার্ড রোড নিয়ে মানববন্ধন করেছে। তারা একদিন কেডিএতেও এসেছিল, আমাদের সঙ্গে মিটিং করেছে এবং আমার চেয়ারম্যান এক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। এই ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্স লিমিটেডের এমডি মাহবুবুর রহমানের সাথে কয়েকদিন মোবাইল ফোনে কল দিয়ে ও তার অফিসে গিয়ে কথা বলার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। আমি তো ঢাকার পথে যাচ্ছিলাম এক জায়গা, তা আমি আসছি গোপালগঞ্জে, বাগেরহাটও না গোপালগঞ্জে। আপনি ফিরে এসে আমাকে কল দিয়েন, তাহলে আপনাদের আপনি বসেন। জনদুর্ভোগের কথা স্বীকার করেন কেডিএর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, ঠিকাদারকে এই বছর ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করতে বলা হয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। চট্টগ্রামে ৪১৩ জন হাজি নিয়ে প্রথম ফিরতি হজ ফ্লাইট এসেছে শাহ আমানত বিমানবন্দরে। পবিত্র হজ পালন শেষে সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণ করে। এ সময় বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর হাজিদের ফুলেল শুভেচ্ছা দিয়ে অভ্যর্থনা জানান। বিমানবন্দরের তথ্য মতে এবছর শাহ আমানত বিমানবন্দর দিয়ে ৫,১৮৮ জন হাজি পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়েছিলেন। চাঁপাইনবাবগঞ্জে কিশোর ভ্যান চালক শিহাব হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০,০০০ টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। বিকেলে আসামিদের উপস্থিতিতে জেলা দায়রা জজ মোহাম্মদ মিজানুর রহমান এই রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন জেলার গোমস্তাপুর উপজেলার ছোট দাঁতপুর গ্রামের আব্দুল হাকিম ও শিবগঞ্জ উপজেলার মোহাম্মদ সুজন আলী। ২০২০ সালের ৩১ আগস্ট শিহাব ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। এ সময় হাকিম ও সুজন তার ভ্যানটি ভাড়া করে। পথে ভ্যানসহ শিহাবকে আখ্যাতে নিয়ে শ্বাসরোধে হত্যা করে ভ্যান নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় শিহাবের বাবা বাদী হয়ে ২ সেপ্টেম্বর গোমস্তাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার শুনানি এবং সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় প্রদান করে।
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ৩৬তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে মেডিকেল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের প্রধান প্রফেসর ডাক্তার গোলাম মওদুদ হোসেন আলমগীর পাভেল। এছাড়াও উপস্থিত ছিলেন বিএমএর সভাপতি আফসাউল হাবিব রোজ, সাবেক সভাপতি মাইনুল হাসান সাদিক সহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। এর আগে শিক্ষার্থীরা কলেজ চত্বরে 200 ফলদ ও ঔষধি গাছ রোপণ করেন। প্রায় 2 কোটি টাকার মিটার স্থাপনে অনিয়মের অভিযোগে মাদারীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে দুদকের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামানের নেতৃত্বে কৃষি সম্প্রসারণ অফিসে এই অভিযান পরিচালনা করা হয়। পরে বেশ কয়েকটি ইউনিয়নে স্থাপিত রেইন গেজ মিটার পরিদর্শন করেন তারা। দুদক অফিসের তথ্য মতে কৃষকদের আগাম 3 দিনের আবহাওয়া বার্তা দেওয়ার জন্য মাদারীপুরের 60টি ইউনিয়নে বসানো হয়েছিল একটি করে রেইন গেজ মিটার। বিশ্ব ব্যাংকের অর্থায়নে বসানো এই রেইন গেজ মিটার অনেক জায়গা থেকে উধাও হয়ে গেছে, আবার কোথাও নষ্ট হয়ে গেছে সব যন্ত্রপাতি। তদারকির অভাব আর স্থাপনের অনিয়মের কারণে 2 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প কৃষকদের কোনো কাজেই আসেনি। দুর্নীতির অভিযোগ তুলে দোষীদের বিচার দাবি করেছেন প্রান্তিক চাষিরা। এরই প্রেক্ষিতে দুদক মাদারীপুর জেলা কার্যালয়ের মাধ্যমে অভিযান পরিচালনা করে। ঝিনাইদহে পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রী বন্যা খাতুন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সহপাঠীরা। দুপুরে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাসে এই কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন পরিকল্পিতভাবে সিএসি 3য় বর্ষের ছাত্রী বন্যাকে হত্যা করা হয়েছে। 4 বছর আগে শৈলকুপা উপজেলার সোহানের সাথে বিয়ে হয় তার। বিয়ের পর থেকে তাদের পারিবারিক কলহ দেখা দেয়। বক্তাদের অভিযোগ ঘটনা ধামাচাপা দিতে সড়ক দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেওয়ার পায়তারা করা হচ্ছে। দ্রুত ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানান তারা। এদিকে মাদারীপুর সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি শাকিল মুন্সিকে কুপিয়ে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মৌলভীবাজারে সড়ক পাকাকরণ ও বালুর মাঠ অপসারণের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। দুপুরে স্থানীয় অক্সিঘাট এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন খলিলপুর ইউনিয়নের হামারকোনা ব্রাহ্মণ বাজার সহ 5টি গ্রামের বিভিন্ন মানুষ। এ সময় বক্তারা বলেন দীর্ঘদিন ধরে অক্সিঘাটের এই সড়কটি পাকা না হওয়ায় মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাছাড়া অক্সিঘাট মাঠে সম্প্রতি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বালুর মাঠ হিসেবে ব্যবহারের পায়তারা করছে প্রভাবশালী একটি মহল। শেখ হাসিনা সহ সকল ফ্যাসিস্টদের বিচার এই বাংলার মাটিতেই হবে বলে মন্তব্য করেছেন স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। দুপুরে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার মধ্যপাড়া গ্রামে জুলাই আন্দোলনে নিহত ছাত্র মোস্তফা জামানের পরিবারের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব কথা বলেন। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আর এর সাথে শেষ করছি দেশের খবর, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে যাব আরও একবার। অতিবৃষ্টিতে চট্টগ্রাম ও খুলনা শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, উপকূলে ভারী বৃষ্টিপাতের শঙ্কায় সতর্কতা। 70 অনুচ্ছেদ ও সংসদে নারী আসন বিষয়ে ঐকমত্য রাজনৈতিক দলগুলোর, বৈঠকে যায়নি জামায়াত। চট্টগ্রাম বন্দরে কন্টেনার হ্যান্ডলিংয়ের রেকর্ড পরিচালনার সিদ্ধান্ত বাতিল না হলে বন্দর অচলের হুঁশিয়ারি। এক যুগেও শেষ হয়নি খুলনার 3 কিলোমিটার সড়ক প্রশস্তকরণ, ব্যয় বেড়েছে 3 গুণ। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।